হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। স্টাডি গাইডের পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই খুব সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করছো। তো দেখো, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফটোসিনথেসিস, যেটাকে বাংলায় বলা হয় সালোক সংশ্লেষ। এটা বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের। ওকে, তো চলো মন দিয়ে প্রত্যেকে ক্লাসটা করবে। যারা ভিডিওটা আজকে প্রথম দেখছো, আমার চ্যানেলে প্রথম, তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে তোমরা অল করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই বাড়িতে বসে একটা সুন্দর প্রিপারেশন তোমরা কিন্তু নিতে পারবে ফর আপকামিং ওয়ান ডে এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ সি এবং ডি। অ্যাকচুয়ালি আমরা এখন যে ক্লাসগুলো করছি সেগুলো কেবলমাত্র এসএসসির গ্রুপ সি এবং ডি কে লক্ষ্য করে তা নয়, সেটা তো লক্ষ্য আছেই, তার সঙ্গে সঙ্গে যে কোনো ওয়ান ডে এক্সামের ক্ষেত্রে যেখানে বায়োলজি অ্যাজ এ সাবজেক্ট সিলেবাসে রয়েছে সেখানে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। ওকে, আর ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করে দেবে। ওকে, তো দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। আজকে আমরা কি পড়বো? সালোক সংশ্লেষ, যেটা ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস। এই যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বলছি, এটাকে আরো যদি আমরা গদা বাংলায় বলি, বলবো খাদ্য তৈরি। কি বলবো? খাদ্য তৈরি। বেসিক্যালি আমরা জানি জীব জগৎ সেটা দুটো ভাগে বিভক্ত। জীব জগৎকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি উদ্ভিদ জগৎ, আর একটাকে বলি আমরা প্রাণী জগৎ। এই তো, তো উদ্ভিদ জগৎ মানে সব গাছপালাগুলো নিয়ে যে জগৎ, আর প্রাণী জগৎ মানে যারা চলাফেরা করতে পারে, হেঁটে চলে বেড়াতে পারে, তাদেরকে নিয়ে যে জগৎ। ইভেন মানে যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে গাছের ক্ষেত্রে এক্সাম্পল তোমরা নিতেই পারবে, আম, জাম, কাঁঠাল, যাই খুশি হোক। আর প্রাণী জগতে আমরা তো রয়েছি বাঘ, সিংহ, ভালু, কুকুর, বেড়াল, বানর, যত ধরনের প্রাণী আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারে তাদেরকে আমরা বলছি প্রাণী জগৎ। তো এই যে জীবজগতের দুটো ভাগ, এই দুটো ভাগ দুটো স্পেসিফিক ক্যারেক্টার নিয়ে থাকে। তার মধ্যে সব থেকে বড় যে ডিফারেন্সিয়াল ক্যারেক্টার রয়েছে উদ্ভিদের সঙ্গে প্রাণীর, সেটা হচ্ছে উদ্ভিদ এই সালোক সংশ্লেষ করতে পারে, মানে খাদ্য তৈরি করতে পারে। প্রাণীরা এই এই যে কাজটা এটা করতে পারে না। প্রাণীরা কি করে? প্রাণীরা কি তাহলে খাদ্য তৈরি করে না? তোমরা হয়তো, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো বা দাদা আমরা তো খাদ্য তৈরি করি, রান্নাঘরে যেটা তৈরি হয়। আমরা সেটা খাদ্য তৈরি করি না, আমরা অনেকগুলো খাদ্যকে বা অনেকগুলো ইনগ্রেডিয়েন্টসকে নিয়ে একসঙ্গে মাখিয়ে টাখিয়ে আমরা আমাদের খাওয়ার উপযোগী রান্না করি। সেটাকে বলা হয় কুকিং করা। আমরা অ্যাজ এ কুক আমরা রান্না করি, কুকিং করি, খাদ্য তৈরি করি না। খাদ্য তৈরির কাজটা কে করে? উদ্ভিদ জগৎ করে। কেন করে বা আমরা পারি না কেন? তার কারণ হচ্ছে এটাই, আমাদের শরীরে বা প্রাণীদের শরীরে ক্লোরোফিল বলে একটা রঞ্জক পদার্থ থাকে না। উদ্ভিদ দেহে যেহেতু এই ক্লোরোফিল বলে একটা রঞ্জক পদার্থ থাকে, তাই উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, আমরা পারি না। বোঝা গেল ব্যাপারটা কি? সেই যে খাদ্য তৈরির ব্যাপারটা যেটা উদ্ভিদ জগৎ পারে উইথ উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিল, সেটাকেই আমরা বলছি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, এবং গদা বাংলায় খাদ্য তৈরি। বোঝা গেল? তো দেখো, আলোর উপস্থিতিতে আলোর উপস্থিতিতে আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষকে বলা হয় সা আলোক সংশ্লেষ। সা আলোক মানে আলোর উপস্থিতিতে। বোঝা গেল? স্বয়ং আলো উপস্থিত আছে মানে সা আলোক। সংশ্লেষ করছি আমরা, বানাচ্ছি, তাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। কোথায় গঠিত হয়? সংঘটিত হয় কোথায়? উদ্ভিদ দেহে সংঘটিত হয়। কোথায়? উদ্ভিদ দেহের কোথায়? না পাতায়। পাতার কোথায়? না পাতার একটা কলা আছে যেটাকে বলা হয় মেসোফিল কলা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই যে সালোক সংশ্লেষ কথাটা,
এটা যে খাদ্য তৈরি বিজ্ঞানে সালোক সংশ্লেষ কে বলল? কে বলেছে? বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস বায়োলজি থেকে কোশ্চেনের ক্ষেত্রে কে আবিষ্কার করেছে এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা জায়গা ধরে রেখেছে। বোঝা গেল? তো বিজ্ঞানী বার্নেস তিনি এই সালোক সংশ্লেষ কথাটা প্রথম ব্যবহার করেছেন। তিনি বলেছেন এই যে গাছেদের খাদ্য তৈরির যে ব্যাপারটা, এই খাদ্য তৈরির ব্যাপারটা আমরা যদি বিজ্ঞানের ভাষায় পড়ি আমরা একটা নাম দেব সালোক সংশ্লেষ। তাই তিনি নাম দিলেন সালোক সংশ্লেষ। এই প্রক্রিয়ায় কি হয়? কার্বন ডাই অক্সাইড উৎগৃহীত হয়, অক্সিজেন বর্জিত হয়। দেখো, শুধু যে খাদ্য তৈরি করছে উদ্ভিদ তা নয়, আমরা যে বেঁচে আছি দিনের পর দিন বায়ু থেকে যে অক্সিজেনটা নাকের মধ্যে দিয়ে ফুসফুস হয়ে কলাকষে পৌঁছে যাচ্ছে, এই যে অক্সিজেনটা আমরা পাচ্ছি, এই অক্সিজেন কোথা থেকে আসছে? কে তৈরি করছে? আমরা তো দিনের পর দিন অক্সিজেন নিতেই আছি আর নিতেই আছি। তাহলে তৈরিটা করছে কে? তাই না? এটা তো আমাদেরকে জানতে হবে। তৈরি করছে সেই উদ্ভিদরা। আমরা যেটা ছাড়ছি দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড, দূষিত পদার্থ, দূষিত বায়ু আমরা যেটা ছাড়ছি, উদ্ভিদ সেটাকে কি করছে? খাওয়ারের কাজে লাগাচ্ছে, খাওয়ার তৈরির কাজে লাগাচ্ছে। দিয়ে খাওয়ার তো তৈরি করে আমাদের জন্য তো তৈরি করছে, নিজেদের জন্য তো তৈরি করছেই। আমরা সেই খাদ্য জোর করে ছিনিয়ে তাদের তৈরি খাদ্য আমরা খেয়ে ফেলছি ঠিকই, কিন্তু আমাদেরকে তাদের খাদ্য তৈরির সময় কি করছে? আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদের দূষিত কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে নিয়ে। অর্থাৎ আমরা উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেনটাকে বায়ুতে ছেড়ে দিচ্ছে, সেই বায়ু থেকে আমরা কি করছি? অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছি। আবার আমরা যখন অক্সিজেন নিয়ে আমাদের শরীর থেকে যে দূষিত পদার্থ হিসাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, সেটা আবার বাইরে বেরিয়ে যাচ্ছে নাকের মধ্য দিয়ে, সেটা বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি, উদ্ভিদ কি করছে? সেটা গ্রহণ করে নিচ্ছে। তাহলে ভাবো, শুধু উদ্ভিদ যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, প্রাণীরাও গুরুত্বপূর্ণ। কারণ প্রাণীরা যদি না থাকতো, কার্বন ডাইঅক্সাইড যদি না দিত, উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো? পারতো না। তবে কি আমরা বলবো যে এই উদ্ভিদের খাদ্য তৈরির পেছনে আমাদের ভূমিকা আছে? নট অ্যাট অল। আমাদের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, প্রাণী জগতের একটা ভূমিকা তো নিশ্চিতভাবে আছে, আলাদা করে আমাদের কোনো ভূমিকা নেই। তো এটাকে আমরা বলছি উপচিতি বিপাক। কি বলছি আমরা? উপচিতি বিপাক। এই যে সালোক সংশ্লেষ হচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে, খাদ্য যদি তৈরি হয়, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড নিল, সূর্যালোকের উপস্থিতি রয়েছে, গাছ কি করছে? তার মূল দিয়ে মাটি থেকে জল শোষণ করছে। এই যে জল শোষণ করছে এবং সূর্যালোক রয়েছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, নিয়ে কি করছে? গাছ এই সকল ইনগ্রেডিয়েন্টস কালেক্ট করলো, করে কোথায় রাখলো? পাতার মেসোফিল কলাতে রাখলো। এই মেসোফিল কলাতে কে রয়েছে? ক্লোরোফিল রয়েছে। আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, যেটা কিনা কেবলমাত্র উদ্ভিদ দেহে থাকে, একটা কোষাঙ্গাণু। সেই কোষাঙ্গাণুর তিনটে ভাগ আমরা পড়েছিলাম, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। সেই ক্লোরোপ্লাস্টিড যে কিনা উদ্ভিদের রঞ্জক পদার্থ খাদ্য তৈরির জন্য যেটা লাগে, দ্যাট ইজ ক্লোরোফিল, তাকে কি করছে? তাকে ধরে রেখেছে। এই ক্লোরোফিলের মধ্যে একটা ধাতু থাকে, পরীক্ষায় পড়ে, যাকে আমরা বলি ম্যাগনেসিয়াম। কি বলি? ম্যাগনেসিয়াম। সেই ম্যাগনেসিয়াম এর সহযোগিতা নিয়ে, বাইরে থেকে ইনগ্রেডিয়েন্টস নিয়ে শরীরে যখন খাদ্য তৈরি করছে, তাহলে গাছের ওজন বাড়বে না কমবে? গাছের ওজন জেনারেলি বেড়ে যাচ্ছে। যখনই বেড়ে যাচ্ছে গাছের ওজন, সেইটাকে বলছি আমরা উপচিতি বিপাক। উপ মানে কি? উপচিতি মানে বেড়ে যাচ্ছে, অপ মানে কমে যাচ্ছে, উপ মানে বেড়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। দিস ইজ অলসো ভেরি ভেরি ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কিন্তু নিম্নোক্ত কোন প্রক্রিয়াকে আমরা উপচিতি প্রক্রিয়া বলবো? বোঝা গেল? এটা করবে। সালোক সংশ্লেষে কে সাহায্য করছে? কোন অঙ্গাণু? ক্লোরোপ্লাস্টিড। কোন কোষাঙ্গাণু? ক্লোরোপ্লাস্টিড। তার মধ্যে কোন পদার্থ থাকে রঞ্জক পদার্থ? দ্যাট ইজ ক্লোরোফিল, দ্যাট ইজ ক্লোরোফিল। তাহলে যদি বলা হয় কোন কোষাঙ্গাণু, কোষাঙ্গাণু কিন্তু ক্লোরোফিল নয়। কোষাঙ্গাণু হবে কি? কোষাঙ্গাণু হবে ক্লোরোপ্লাস্টিড। কি হবে? ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ দেহেই পাওয়া যায়।
এর বাইরে কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র উদ্ভিদ দিয়ে ক্লোরোপ্লাস্টিড পাওয়া যায়। এই ক্লোরোপ্লাস্টিড সেখানে একটা রঞ্জক থাকে, তার নাম ক্লোরোফিল। এটা কোথায় থাকে? পাতার মেসোফিল কলাতে থাকে, মেসোফিল কলাতে থাকে। বোঝা গেল? এই যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের মধ্যে একটা ধাতু থাকে, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। তার নাম ম্যাগনেসিয়াম। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বোঝা গেল? এরপর আছে সালোক সংশ্লেষের একক, তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তবুও আমি দিয়ে রেখেছি। তোমরা এটা তো অ্যাকচুয়ালি মাদার পিডিএফ, তো সেই হিসাবে দেওয়া আছে, তোমাদের যেটা লাগবে সেটা দিতে পারো। সালোক সংশ্লেষের একক কি? কোয়ান্টাজোম। কোয়ান্টাজোম, ঠিক আছে? সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, সব উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না। তাহলে তোমরা একটু যদি মাথা খাটাও বুঝতে পারবে যে এই যে সব উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না, তার মানে কারা হতে পারে, কারা এই গোষ্ঠীতে নাম নথিভুক্ত করতে পারে। তোমরা একটু ভাবলে কিন্তু উত্তর পেয়ে যাবে। যাদের শরীরে ক্লোরোফিলটাই নেই, যাদের শরীরে ক্লোরোফিলটাই নেই, যেমন ছত্রাক, ব্যাঙের ছাতা দেখতে সাদা, ক্লোরোফিল নাই, ও বেটা খাদ্য তৈরি করতে পারে না। স্বর্ণলতা, গাছের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে সাদা রঙের যেগুলো থাকে তাকে বলা হয় স্বর্ণলতা। স্বর্ণ রঙের হয়, সোনার মতো রং, তাই স্বর্ণলতা। আর সব ধরনের ছাতা, ছত্রাক আমরা যেগুলো খাই, সেগুলো কি করে? সালোক সংশ্লেষ করতে পারে না। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। তার মানে কি? সব উদ্ভিদ পারে, এরা পারে না, মানে কি? ব্যতিক্রম, এদের একটা স্পেশালিটি আছে। তার জন্য কিন্তু দিস ইজ অলসো ভেরি ভেরি ভাইটাল ইনফরমেশন। ওকে, নেক্সট, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। বাহ বাহ বাহ, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী দেখো, আমরা পারছি না, এরা পারছে। তার মানে এদের শরীরে কি আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিলটা এদের শরীরে উপস্থিত, ম্যাগনেসিয়াম ধাতুটা এদের শরীরে উপস্থিত, ক্লোরোপ্লাস্টিডটা এদের শরীরে উপস্থিত, তাই কিন্তু এরা খাদ্য তৈরি করতে পারছে প্রাণী হয়েও। তাহলে এক্সেপশনাল কেস। তার মানে দিস ইজ অলসো ভেরি ভাইটাল ইনফরমেশন। মনে রাখবে, ভিভিআই, ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা, ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা। ওকে, নেক্সট, সালোক সংশ্লেষকে আরো কি বলছি? আরো বলছি আমরা অঙ্গার আত্তীকরণ। অঙ্গার কথাটা কেউ শুনে থাকবে? যদি কেউ শুনে থাকো, কোথায় শুনেছো কমেন্ট করে আমাকে জানিও। অঙ্গার কথার অর্থ হচ্ছে কার্বন। অঙ্গার কথার অর্থ হচ্ছে কার্বন। কি বলা হয়? কার্বন। কি বলা হয়? কার্বন। অঙ্গার কথার অর্থ হচ্ছে কার্বন। এই কার্বন আত্তীকরণ হচ্ছে বলছে। অঙ্গার যদি কার্বন হয়, তাহলে কার্বন আত্তীকরণ, ইংরেজিতে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন। যাই হোক, অঙ্গার আত্তীকরণ মানে কার্বনকে আত্তীকরণ করা। মানে কি? আমরা পরিপাকের ক্ষেত্রে পড়েছিলাম শোষণ আত্তীকরণ। আত্তীকরণ মানে কি? নিজের শরীরে ঢুকিয়ে নেওয়া, নিজের শরীরে অ্যাবজর্ব করে নেওয়া, তাই না? তো কার্বন কিভাবে অ্যাবজর্ব করছে উদ্ভিদ? কার্বন ডাই অক্সাইড রূপে, CO2। এখানেই দেখো এই কার্বন রয়েছে, এখানেই যে কার্বনটা রয়েছে, কার্বন ডাই অক্সাইডকে যেহেতু খাদ্যের মধ্যে আবদ্ধ করে দিচ্ছে বা সেটাকে ইনগ্রেডিয়েন্টস হিসাবে নিচ্ছে, কার্বন ইনগ্রেডিয়েন্টস হিসেবে থাকছে, তাই এই বিক্রিয়াকে আমরা বলছি কার্বন অ্যাসিমিলেশন বা কার্বন আত্তীকরণ বলছি সালোক সংশ্লেষকে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই পদ্ধতিতে কি হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সানলাইট যেটা পাচ্ছে বা সানলাইটের উপস্থিতি ছাড়া কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। বোঝা গেল? এই যে সৌরশক্তি, তার মানে কি? সূর্যের আলোক মানে সৌরশক্তি, তাই না? তাপ শক্তি। তো সেই সৌরশক্তিকে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি হিসাবে আবদ্ধ করে রাখছে, ধরে রেখেছে, খাদ্যের মধ্যে রেখে দিয়েছে। এবং সেই খাদ্য যখন আমরা গপাগপ খাচ্ছি, আমাদের শরীরে সেই রাসায়নিক শক্তিটা জেনারেট হচ্ছে, আবার খুলে যাচ্ছে। ও বন্ধ করে রেখেছিল, সূর্য শক্তিটাকে ধরে ও খাদ্যের মধ্যে পুরো চিপকে ধরে রেখে দিয়েছিল। এখন ওই খাদ্য থেকে যখন শক্তিটা বেরোচ্ছে, শক্তিটা আমাদের শরীরে কলাকোষে যখন পুড়ছে, তখন ওই খাদ্যের মধ্যে যে শক্তিটা আছে সেটা রিলিজ হচ্ছে। সেই রিলিজ কিভাবে হচ্ছে? যান্ত্রিক শক্তি হিসাবে রিলিজ হচ্ছে। সেই যান্ত্রিক শক্তি যেটা রিলিজ হচ্ছে, সেটার জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকম কার্যকলাপ করতে পারি, তাই না? বিভিন্ন কার্যকলাপ করতে পারি। আমাদের শরীরের যে হৃৎপিণ্ড সব সময় চলছে, ফুসফুস সব সময় চলছে, তাহলে এই যে কাজগুলো হচ্ছে তার জন্য প্রচন্ড পরিমাণে শক্তি লাগছে। এই শক্তিগুলো কোথা থেকে আসছে? এই শক্তিগুলো ওই যে সৌরশক্তি খাদ্যের মধ্যে ছিল, সেই শক্তিগুলো এখানে কি হচ্ছে? রিলিজ হচ্ছে।
বুঝে গেল? তাহলে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে কোন পদ্ধতির মাধ্যমে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস পদ্ধতির মাধ্যমে। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষীয় অনুপাত তোমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, যেটাকে ফটোসিনথেটিক কোশেন্ট বলা হয়। ফটোসিনথেটিক কোশেন্ট উৎপন্ন অক্সিজেন এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের অনুপাত, অর্থাৎ কতটা পরিমাণ অক্সিজেন নেওয়া হয়েছে আর কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছেড়েছে তার হচ্ছে অনুপাত, তার অনুপাত। ঠিক আছে? আচ্ছা, সালোক সংশ্লেষীয় বর্ণালী মানে কি? সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ হচ্ছে, এটা নিয়ে তো কোনো ডাউট থাকার কথা না। কিন্তু সূর্যের আলোতে আমরা বর্ণালী হিসেবে কতগুলো রং পাই? 7টা রং পাই, তাই না? বেনিয়া সহকলা বলি আমরা, ভিবজিওর বলি আমরা। তো এই যে, যদি একটু ডেপথ নিয়ে তোমাদের পরীক্ষায় পড়বে না, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই যে সালোক সংশ্লেষীয় বর্ণালী বা আলো বলছি, তাহলে সাদা আলো বা সৌর যে সানলাইট, সেখানে কতগুলো আলো আছে বা কতগুলো রং আছে? 7টা রং আছে, বেনিয়া সহকলা। তার মধ্যে কোন আলোতে সব থেকে ভালো হয় সেটাই বলেছে। নীল এবং লাল আলোতে সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয়, অর্থাৎ খাদ্য তৈরি। বোঝা গেল? সালোক সংশ্লেষে উপজাত বস্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষে উপজাত বস্তু মানে এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো নিল, মূলরম দিয়ে জল এলো, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এলো, ওদিকে সূর্যের আলোক থাকলো, আর এদিকে ক্লোরোফিল সাহায্য করলো। ক্লোরোফিল হচ্ছে কুকিং মেশিন, আমাদের যেমন বার্নার, সেরকম ক্লোরোফিল হচ্ছে গাছের বার্নার, তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে? তার ফলে কি খাদ্য তৈরি হচ্ছে সেটাই হচ্ছে উপজাত বস্তু। কি খাদ্য তৈরি হচ্ছে? যে খাদ্য তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি, সেটাকে উপজাত বস্তু হিসাবে, যেটা খাদ্য বলতে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজের সঙ্গে আরো যে অংশগুলো তৈরি হচ্ছে, আরো যে অ্যাডিশনাল যে বস্তুগুলো তৈরি হচ্ছে, তাকে আমরা বলছি উপজাত বস্তু। তাহলে গ্লুকোজ মানে খাদ্য তো তৈরি হচ্ছে, তার সঙ্গে অ্যাডিশনাল যে বস্তুগুলো তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে উপজাত বস্তু। যেমন অক্সিজেন আর জল। অক্সিজেন আর জল, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন যে ছাড়ছে, এটা তাহলে উপজাত বস্তু হিসেবে তৈরি হচ্ছে, অর্থাৎ অক্সিজেন তৈরি হচ্ছে আর তৈরি হচ্ছে জল। অক্সিজেন আর জল তৈরি হচ্ছে। বোঝা গেল? সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে গ্লুকোজে যে অক্সিজেন আছে, সালোক সংশ্লেষে তাহলে প্রধান বস্তু কি? উৎপন্ন বস্তু কি? গ্লুকোজ। সালোক সংশ্লেষে প্রধান উৎপন্ন বস্তু হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। দেখো, এখানে সি মানে নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো, কার্বন। কার্বন। এইচ মানে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন। এইচ মানে হাইড্রোজেন। ও মানে অবভিয়াসলি অক্সিজেন। তাহলে আমাদের যে খাদ্য গ্লুকোজ, বা যেটা উদ্ভিদ তৈরি করছে খাদ্য হিসেবে গ্লুকোজ, সেখানে যে অক্সিজেন আছে তার উৎস কি? সেই অক্সিজেনটা কোথা থেকে আসছে? অক্সিজেন যেটা O2 তৈরি হচ্ছে, এই অক্সিজেন মানে বায়ুতে যেটা মিশে যাচ্ছে, অক্সিজেন মানে O2, এটার কথা বলা হচ্ছে না, এটা তো উপজাত বস্তু হিসেবে। এইখানে বলছে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কোনটা? গ্লুকোজে অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ভালো করে দেখো, একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে CO2 এটা তৈরি নিল, মূলরম থেকে জল, জলের সংকেত কি? H2O। এই দুটো নিয়ে কার সহযোগিতা নিচ্ছে? না, একটাতে নিচ্ছে সানলাইট, আর কি হচ্ছে? ক্লোরোফিল তো অবশ্যই থাকবে, তার মানে আমি ধরে নিলাম CHL, ক্লোরোফিল ধরে নিলাম। এর ফলে কি তৈরি হচ্ছে? এর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে C6H12O6 যুক্ত অক্সিজেন, এটা তৈরি হচ্ছে, তার সঙ্গে তৈরি হচ্ছে জল। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল নিয়ে গ্লুকোজ তৈরি করছে, অক্সিজেন তৈরি করছে, জলও কিছুটা তৈরি করছে। বোঝা গেল? তাহলে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা আসছে কোথা থেকে? এইটা থেকে। এই অক্সিজেন আসছে কোথা থেকে? এইটা থেকে। বোঝা গেল কি? এই অক্সিজেন আসছে কোথা থেকে জানো? এইটা থেকে, জল থেকে। বোঝা গেল? তারপরেরটাতেই লেখা আছে, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে সালোক সংশ্লেষের ফলে যে খাদ্য তৈরি হচ্ছে, সেখানে সেই খাদ্য মধ্যস্থ অক্সিজেনের উৎস কোনটা? নিম্নোক্ত কোনটা? তোমাদের উত্তরে থাকবে জল, কার্বন ডাইঅক্সাইড, উভয়ই, কোনোটি নয়। তোমরা তাহলে কি করবে? গ্লুকোজের অক্সিজেন যেটা, সেটা উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে।
আর যদি বলা হয় উপজাত বস্তু হিসেবে সালোক সংশ্লেষে যে অক্সিজেন তৈরি হয় তার উৎস কি, তোমরা দুম করে আনসার করবে জল। বোঝা গেল? নেক্সট, বিভিন্ন ধরনের উদ্ভিদের সালোক সংশ্লেষের স্থান কোথায়? যদি যদি উদ্ভিদের কোন কোন উদ্ভিদ, কিছু কিছু উদ্ভিদ আছে তাদের মূলে হচ্ছে সালোক সংশ্লেষ, অর্থাৎ মূলে ক্লোরোফিল থাকে, যেমন অর্কিড আর গুলঞ্চ। যদি কাণ্ডে, বেশিরভাগ উদ্ভিদের কাণ্ড সবুজ, সব উদ্ভিদের কাণ্ড কি করে আমাদের সালোক সংশ্লেষ করতে পারে প্রায়শই। ফণিমনসা, জুঁই, পুঁই, মানে যার কাণ্ড সবুজ, যার কাণ্ডটা সবুজ। পাতা, সবুজ পাতা মানে সব গাছের পাতা। বৃতি, কিছু কিছু ফুলের বৃতি, মানে আমরা জানি ফুলের 4টা অংশ, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র বলি না, আমরা ছোটবেলায় পড়েছি। সেই যে বৃতি, বোঁটা যাকে আমরা বলছি, ফুলের বোঁটা, সেই বোঁটা সবুজ যদি হয়, সেই বোঁটাতেও কিন্তু সালোক সংশ্লেষ হচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে। ত্বক, কোনো ফলের ত্বক, কোনো গাছের ফল, তার ফলের যদি ত্বক সবুজ হয়, সেখানেও ক্লোরোফিল আছে, সেখানেও খাদ্য তৈরি হচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। কি হয়? জারণ বিজারণ বিক্রিয়া। অক্সিডেশন স্তর বেড়ে যাওয়াকে জারণ বলে, আর অক্সিডেশন স্তর কমে যাওয়াকে বিজারণ বলে। আমরা কেমিস্ট্রিতে যদি পড়বো, তবে তোমাদের পরীক্ষাতে লাগে না। জল জারিত হয়ে অক্সিজেন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের অক্সিডেশন নাম্বার বা জারণ স্তর বা জারণ সংখ্যা কমে যাচ্ছে, তার মানে বিজারিত হচ্ছে। আর জল জারিত হয় অক্সিজেন, তার মানে জলের জারণ সংখ্যা বা জারণ স্তর বেড়ে যাচ্ছে। বোঝা গেল? অক্সিজেন। নেক্সট, সালোক সংশ্লেষে কোথায় হচ্ছে? ক্লোরোফিলে হচ্ছে। ক্লোরোফিল তাহলে পিগমেন্ট, সালোক সংশ্লেষে সাহায্যকারী একটা পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের ডানা অঞ্চলে। সবুজ কোষে ক্লোরোপ্লাস্টের ডানা অঞ্চলে কোয়ান্টাজম দানার মধ্যে ক্লোরোফিল থাকে। 4 ধরনের ক্লোরোফিল, ক্লোরোফিল এ, বি, আর হচ্ছে কেরোটিন আর জ্যান্থোফিল। এ বি মনে রাখার দরকার নেই, এটাও খুব একটা তোমাদের পরীক্ষাতে আসবে না। তবে ক্যারোটিনটা কমলা কালার, কমলা লাল কালারের হয়। গাজর দেখেছো? কমলা কালার ক্যারোটিন। জ্যান্থোফিল হচ্ছে হলুদ, জ্যান্থোফিল হচ্ছে কালারটা হচ্ছে হলুদ। সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কে? আমাদের এই হচ্ছে ক্লোরোফিল পিগমেন্ট। বোঝা গেল? নেক্সট, সালোক সংশ্লেষের আরো কিছু তথ্য আছে, যেমন ধরো হিল বিকারক হিসেবে কাজ করে কে? এনএডিপি। ইন ডিটেলসে যাব না। হিল বিকারক এনএডিপি, এনএডিপির ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড বলে যে অঙ্গাণু, তার দুটো অংশ গ্রানা আর স্ট্রোমা। সালোক সংশ্লেষের আলোক দশা হয় গ্রানা অঞ্চলে, আর অন্ধকার দশা হয় স্ট্রোমা অঞ্চলে। পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট হিল বিক্রিয়াকে বাধা দেয়। দরকার নেই, তোমাদের লাগবে না, এইটা মনে রাখবে। সালোক সংশ্লেষের আলোক দশা মনে রাখবে, আর অন্ধকার দশা মনে রাখলেই তোমাদের জন্য সাফিসিয়েন্ট। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। সালোক সংশ্লেষ এটা হয়ে গেল, এবার শ্বসনতন্ত্র। তার মানে এই যে অক্সিজেন দেওয়া নেওয়ার ব্যাপারটা ঘটছে, না ঘটে তো সালোক সংশ্লেষ হতো না, তাহলে তার সঙ্গে আমাদেরকে শ্বসন ব্যাপারটাও জেনে নিতে হবে। শ্বসনে আমাদের উইথ রেসপেক্ট টু আমরা এটা জানবো, শ্বসনটা জানবো, ঠিক আছে? শ্বসনে কি হয়? আমরা প্রশ্বাসটাকে নিই, অক্সিজেনটাকে নিই, কার্বন ডাইঅক্সাইড থেকে ছাড়ি, অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। বোঝা গেল? এই পদ্ধতিকেই আমরা বলছি, এই পদ্ধতিকে আমরা বলছি শ্বসন। বোঝা গেল? শ্বসন যে জৈব রাসায়নিক পদ্ধতিতে খাদ্য মস্তস্থ স্থৈতিক শক্তি অক্সিজেনের সহায়তা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং জীবদেহের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, তাকেই শ্বসন। কি হলো ব্যাপারটা? সালোক সংশ্লেষে খাদ্য তৈরি করলো, আমরা পুষ্টির জন্য খাদ্যটাকে গ্রহণ করলাম, গ্রহণ করার পর আমাদের শরীরে পরিপাক হচ্ছে, পাচিত হচ্ছে, পাচিত হয়ে কি হচ্ছে? শোষিত হচ্ছে, আত্তীকরণ ঘটছে, মানে আমাদের কলাকোষে গিয়ে। তাহলে এই যে কলাকোষে গিয়ে আত্তীকরণ ঘটছে, তার জন্য যে অক্সিজেনের দরকার, সেই অক্সিজেনটা কোথা থেকে আসছে? সেই অক্সিজেনটা আসছে আমাদের শ্বাস প্রশ্বাস থেকে, শ্বসনতন্ত্রের সঙ্গে যুক্ত অঙ্গগুলো এতে সাহায্য করছে। একে বলা হয় অপচিতি বিপাক। কেন না? খাদ্য, সালোক সংশ্লেষকে উপচিতি বলেছিলাম কারণ সেখানে খাদ্য তৈরি করতে উদ্ভিদ দেহের ওজন বেড়ে যাচ্ছিল। তাহলে এখন খাদ্যটাকে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে শক্তি তৈরি হচ্ছে, শক্তি যেটা ছিল চাপা ছিল সেটা মুক্ত হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা বলবো অপচিতি বিপাক। বোঝা গেল? অপচিতি বিপাক এটা হচ্ছে অ্যানাবলিক প্রসেস বলা হয়, আর উপচিতিকে বলা হয় ক্যাটাবলিজম বা ক্যাটাবলিক প্রসেস। তাপমচি পরিবর্তন, আমাদের শরীর গরম থাকে, আমাদের শরীর যে একটা টেম্পারেচার, একটা স্টেবল টেম্পারেচার থাকে প্রায় নিয়ার অ্যাবাউট 98 ডিগ্রি ফারেনহাইট,
থাকে না 98 ডিগ্রি টেম্পারেচার আমাদের শরীরে থাকে। তো এই 98 ডিগ্রি টেম্পারেচার যে শরীরে মেনটেন করে, সেই তাপটা কোথা থেকে আসে? সেই তাপটা ওই খাদ্য মধ্যস্থ শৈতিক শক্তি যখন যখন বা খাদ্য মধ্যস্থ যে রাসায়নিক শক্তি সেটা যখন রিলিজ হচ্ছে সেই শক্তির বা সেই খাদ্যটা পুরানো হচ্ছে, আমাদের শরীরে তাপ তৈরি হচ্ছে। সেই তাপ আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরের যে তাপের নিয়ন্ত্রণ, আমাদের শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেটা কিন্তু এই শ্বসনের জন্যই সম্ভব হচ্ছে। মৃত মানুষের শরীর কিন্তু বরফের মতো ঠান্ডা। আমরা যদি টাচ করি মৃত মানুষকে, একদম ঠান্ডা অনুভূতি আমাদের হাতে লাগবে। ঠিক আছে? দুটো পর্যায়ে ঘটে। এটা কত পর্যায়ে ঘটে? এই শ্বসন কাজ দুটো পর্যায়ে ঘটে। শ্বসন বস্তু কি? গ্লুকোজ। শ্বসন বস্তু কি? গ্লুকোজ। শ্বসন বস্তু গ্লুকোজ, কারণ ওই গ্লুকোজটাই তো আমাদের কলাকোষে গিয়ে জারিত হচ্ছে, সেখান থেকেই তো আমাদের শক্তি তৈরি হচ্ছে। সেই শক্তি আমাদের গোটা শরীরকে বিভিন্ন কাজে সাহায্য করছে। বোঝা গেল? শ্বসন দু প্রকার, একটাকে বলা হয় সবাত শ্বসন, একটাকে বলা হয় অবাত শ্বসন। সবাত মানে যেখানে অক্সিজেনটাকে লাগবেই, অক্সিজেনটাকে দরকার। আবার কিছু কিছু প্রক্রিয়া আছে, ওরই একটা প্রক্রিয়া আছে যেটা অক্সিজেনের অনুপস্থিতিতেও সেই কাজটা ঘটে, শ্বসনের কাজটা চলে, শ্বসনের কিছু পদ্ধতি চলে, যেটাকে বলা হয় অবাত শ্বসন। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি হলে তাকে সবাত শ্বসন, অ্যারোবিক রেসপিরেশন। আর যখন অক্সিজেন উপস্থিত থাকে না, তখন তাকে বলা হয় অবাত শ্বসন, অ্যানারোবিক রেসপিরেশন। বোঝা গেল? গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে। অক্সিজেন আছে মানে কি? যতক্ষণ অক্সিজেন কি দহনে সাহায্য করে, আমরা পড়েছি না? কোন গ্যাস দহনে সাহায্য করে? অক্সিজেন যতক্ষণ থাকছে ততক্ষণ কি হচ্ছে? খাদ্যের জারণ হয়ে পুরোটাই জারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ জারণ ঘটছে। সম্পূর্ণ জারণ হলে নিশ্চিতভাবে সম্পূর্ণ শক্তিটাও নির্গত হবে। খাদ্যের মধ্যে যতটা রাসায়নিক শক্তি আছে সেটা সম্পূর্ণই নির্গত হয়ে চলে যাবে। তাই বলা হচ্ছে খাদ্যের সম্পূর্ণ জারণ ঘটে। ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এখানে কি হচ্ছে? জল উৎপন্ন হচ্ছে। জল কোষের সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়া ঘটে। পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? কমেন্ট করে জানিও। পাওয়ার হাউস অফ সেল বলা হয় যেখানে কি হয়? শক্তি তৈরি হচ্ছে। কোষের মধ্যে যে অঙ্গাণু পাওয়ার হাউস অফ সেল, সে কি করছে? এই যে খাদ্য মধ্যস্থ রাসায়নিক শক্তি তাকে কি করছে? জেনারেট করছে, মানে রিলিজ করছে। বোঝা গেল? বায়ুজীবী জীবে ঘটে মানে সবাত শ্বসন মানে কি? অক্সিজেনের উপস্থিতি। বায়ুজীবী মানে সেখানে অক্সিজেন নিশ্চিতভাবে উপস্থিত, তাই এটাকে আমরা বলছি বায়ুজীবী জীব। তিনটি পর্যায়ে ঘটে: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন। এই তিনটে পদ্ধতি তোমরা মনে রাখতে পারলে রাখবে, আদারওয়াইজ না রাখলেও কোনো অসুবিধা নেই। মোটামুটি যা কোশ্চেন আসবে কোশ্চেনে উত্তর করে দিতে পারবে। গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমএফ পথ। এমডেন, মেয়ারহেব, পারনেস তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হয় ইএমএফ পথ। দরকার নেই তোমাদের। এই প্রক্রিয়ায় গ্লুকোজ অণু জারিত হয়ে কত অণু এটিপি উৎপন্ন করে? 2 অণু। সবাত শ্বসন প্রক্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন হয়। ক্রেবস চক্রের আবিষ্কর্তা বিজ্ঞানী হ্যান্সে ক্রেবস, তোমাদের দরকার নেই। তাই এই ধাপে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি নির্গত করে। এই প্রক্রিয়ায় প্রথম উৎপাদিত জৈব যৌগ সাইট্রিক অ্যাসিড, এতে 3টি কার্বক্সিল গ্রুপ থেকে, তাই একে টিসিও চক্রও বলা হয়। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এই স্লাইডে তোমাদের বিশেষ কিছু মনে রাখতে হবে না। এরপর আসি অবাত শোষণ। গ্লুকোজের আংশিক জারণ ঘটে, কারণ অবাত শোষণ মানে এখানে অক্সিজেন খুব বেশি নেই, সম্পূর্ণ শক্তি নির্গত হয় না, জলও উৎপন্ন হয় না। কোষের সাইটোপ্লাজমে ঘটে, সেটা আমরা কি পেয়েছিলাম? মাইটোকন্ড্রিয়াতে ঘটে উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। অবাত শোষণ দুই প্রকার, অবাত এবং সন্ধান। এটা দুটো প্রক্রিয়াতে ঘটে, বাকিটা দরকার নেই। সন্ধান একটা প্রক্রিয়া যেটাকে ফার্মেন্টেশন বলা হয় ইংরেজিতে। এই প্রক্রিয়ায় ইস্ট জাতীয় নিম্ন শ্রেণীর জীবের দ্বারা শ্বসন হয়। এটা কিন্তু ভিভিআই। ইস্ট জাতীয় যে নিম্ন শ্রেণীর জীব, সে কোন পদ্ধতিতে খাদ্য মধ্যস্থ শক্তিকে সে কি করে? রিলিজ করে বা শ্বসন সম্পন্ন করে। তোমরা কি উত্তর করবে? ফার্মেন্টেশন বা সন্ধান। যখনই দেখবে কোন একটা সলিউশন জাতীয় কিছু অনেক দিন ধরে পড়ে আছে, তার মধ্যে ইস্ট জন্ম নিচ্ছে, ইস্ট বা ছত্রাকের মতো রোয়া, তাকে আমরা ইস্ট বলছি, সেই ইস্ট জন্ম নিচ্ছে, ফলে সেখান থেকে একটা বটবটে টাইপের গন্ধ বের হয়, এবং সেটাকেই আমরা বলছি ফার্মেন্টেশন। ইস্ট কি করছে? ইস্ট তার অবাত শোষণ চালাচ্ছে। তখন বোঝা গেল? অবাত শোষণ একটি পর্যায়ে সম্পন্ন হয়, সেটা 3টি পর্যায়ে আমরা দেখেছিলাম। প্রান্তীয় শোষণ ছিল গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শোষণ। এখানে কি হয়? একটি পর্যায়ে সম্পন্ন ঘটে, এবং এটা অবায়ুজীবী জীবে ঘটে। যাদের শরীরে বায়ু নেই, যাদের শরীরে বায়ুর কোনো দরকার নেই, সেই রকম জীবে কি হচ্ছে? অবাত শোষণ ঘটছে। বোঝা গেল? মানুষের শ্বসন পদ্ধতি একটু জেনে নাও। এই যে আমরা কোষের শ্বসন বলতে কোষের ভেতরকার অংশ, বাকি যে অক্সিজেন এলে তো তবে হবে,
এই অক্সিজেন আসা বা এই যে কোষের উৎপন্ন দূষিত পদার্থ কার্বন ডাইঅক্সাইড সেটা বাইরে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। তো আমাদেরকে জানতে হবে আমাদের শ্বসনে কোন কোন অঙ্গগুলো যুক্ত থাকে। প্রথমে হচ্ছে নাসারন্ধ্র, এই যে নাকের সামনে, নাক তো আছেই, নাকের দুটো পাট, একটা নাসারন্ধ্র, নাসারন্ধ্র মানে এই যে গর্তটা, আর হচ্ছে নাসাপথ, নাজাল ক্যাভিটি আমরা বলছি। নাসারন্ধ্র আর নাসাপথ। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম নাসিকা বা নাক। নাকের দুটো অংশ, একটাকে আমরা বলছি নাসারন্ধ্র মানে এই যে গর্ত দুটো, তারপরেই রয়েছে নাসিকা পথ। ঠিক আছে, মুখগহ্বরের উপরে ত্রিকোণাকার, দরকার নেই, নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তু সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়, বুঝতে পারি। এক বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গে উপস্থিত থাকে, ফলে আমরা এই গন্ধটা পাই। ঠিক আছে, এরপরে আছে আমরা নাসারন্ধ্র থেকে যখন নিঃশ্বাসটা ঢুকলো আমাদের এই দুটো ফুটো দিয়ে, ঢুকার পর সে কি হচ্ছে, তারপরের যে অংশ নাসাপথ সেখানে যাচ্ছে। নাসাপথ থেকে কোথায় যাচ্ছে, নাসাপথ থেকে গলবিলে যাচ্ছে। গলবিল, গলবিল আমরা পরিপাকেও পেয়েছি। এই গলবিলে কিন্তু বাতাস খাদ্য দুটোই যাচ্ছে। দেখো মুখ হা করে মুখ গহ্বরের পিছনে যে অংশটি দেখা যায় তাকে গলবিল বলা হয়। নাসাপথের পিছনের অংশ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটি বিস্তৃত। দেখো এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ কি, এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে আমাদের গলবিল। এই অংশটাকে বলা হচ্ছে গলবিল, বোঝা গেল। এর পিছনের অংশে বিপরীত তলে একটি ছোট জিহার মতো অংশ থাকে, এটাকে বলা হয় আলজিহা। আলজিহা আমরা আমরা দেখবো ছোটবেলায় খুব দেখেছি, বা এরকম করতো মারা, যখন খুব ঠান্ডা লেগে যেত বলতো আলজিহা ফুলে গেছে। ওই সেই ঝুল আর লেবু রস টস এরকম কিছু একটা দিয়ে, একটা পানের ওই যে বোঁখা হয় তাতে দিয়ে ওই ভেতরে লাগাতো, ওইটাতে লাগাতো নাকি ওইটা মানে ফুলাটা কমে যাবে, আলজিহা। ঠিক আছে, এরকম হতো যখন খুব কাশি হতো ছোটবেলা, ঠান্ডা লেগে গেলে তাই করতো। খাদ্য এবং পানীয় গলাধকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, ফলে কোনো প্রকার খাদ্য নাসিকা পথে যায় না। আলজিহার কাজ কি, যখন আমরা খাবার খাই তখন শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়, যখন শ্বাস যায় তখন খাবারের পথ বন্ধ করে দেয়। অর্থাৎ আমরা যখন খাই বা নিঃশ্বাস নিই তখন আলজিহা কি করে, দুটো পথে বন্ধ খোলার কাজ করে। একসঙ্গে নিঃশ্বাসও ওই পথ দিয়ে এবং খাদ্য ওই পথ দিয়ে অ্যাট এ টাইম যেতে পারবে না। আর যদি বাই চান্স সেরকম পরিস্থিতিতে হয় তখনই আমরা বিষম খাই। ঠিক আছে, নাকের মধ্যে চলে আসে, বুঝা গেল। নেক্সট, এরপরে যেটা আসে স্বরযন্ত্র। এই যে এত বকবক করছি আমি, এটা কোথা থেকে তৈরি হচ্ছে, আমাদের গলাতে একটা স্বরযন্ত্র থাকে। কি থাকে, গলাতে স্বরযন্ত্র থাকে, যেটাকে আমরা কি বলি, ফ্যারিংস। ঠিক আছে, স্বরযন্ত্র, বুঝা গেল। এরপরে থাকে শ্বাসনালী, দৈর্ঘ্যে প্রায় 4.5 ইঞ্চি, ভিতরে সি আকৃতির কার্টিলেজ রিং থাকে, তরুণাস্থি দিয়ে তৈরি। আমাদের এই যে গলার অংশ যেটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা গোল 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 হয়ে চলে আসছে এবং এসে ফুসফুসে ঢুকে গেছে, এইটাকেই আমরা বলছি কার্টিলেজ। এটা কার্টিলেজ বা তরুণাস্থি বলা হয়। তরুণাস্থির সি আকৃতির কিছু বলয় থাকে, তার কারণ যদি কোনো কারণে হয়তো ঘুমোতে ঘুমোতে গলাটা একটু চেপে গেছে, কোনোভাবে বালিশ দিয়ে চাপা হয়ে গেছে কিংবা একটু নিজের হাত দিয়ে চাপা হয়ে গেছে, তার তো নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে, তাই না? তো সেই জন্য এই শ্বাসনালী যাতে না চুপসে যায়, বন্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু এই কার্টিলেজ জাতীয় বা তরুণাস্থি জাতীয় একটা চাকতি থাকে, যেটা একটু শক্ত। তাই ওই যে শ্বাসনালী ভেতরের অংশ সেটা স্কুইজ করে যায় না বা সংকুচিত হয়ে যায় না, যার জন্য কিন্তু আমরা এখনো বেঁচে আছি। শ্বাসনালী দুটি ভাগে বিভক্ত হয়ে ব্রঙ্কাস নামে ফুসফুসে প্রবেশ করেছে। তাহলে এই যে শ্বাসনালী ফুসফুসে যখন প্রবেশ করেছে তখন তার নাম কি হয়ে গেছে, তার নাম হয়ে গেছে ব্রঙ্কাস। পরবর্তীকালে এই ব্রঙ্কাসগুলো ছোট 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 আঙুরের দানার মতো বায়ুথলি নিয়ে গঠিত, যেগুলোকে বলা হয় ব্রঙ্কিয়ল, মানে শাখা প্রশাখাকে বলা হয় ব্রঙ্কিয়ল। আর তার সঙ্গে আঙুরের মতো থোকার মতো যে অংশগুলো যুক্ত থাকে তাকে আমরা বলি অ্যালভিওলাই। কি বলি, অ্যালভিওলাই। ফুসফুসের ভেতরে ব্রঙ্কিয়লস নামে ছোট ছোট প্রকোষ্ঠ থাকে, ব্রঙ্কিয়লস। ঠিক আছে, এরপর আসি ফুসফুস। ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। দিস ইজ ভেরি 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 ভাইটাল। সংখ্যায় দুটো থাকে। ডান দিকের ফুসফুস 3টি খণ্ডে বিভক্ত, বাম দিকের ফুসফুস 2টো খণ্ডে বিভক্ত। ডান দিকেরটা 3টে আর বাম দিকেরটা 2টো। ডান দিকেরটা 3টে খণ্ড, বাম দিকেরটা 2টো খণ্ডে বিভক্ত। বোঝা গেল, এই হচ্ছে আমাদের টোটাল ফুসফুসের ব্যাপার স্যাপার, বোঝা গেল। নেক্সট হচ্ছে কিছু প্রাণীর শ্বসন অঙ্গ কোনগুলো বা শ্বাস অঙ্গ কোনগুলো। অ্যাকচুয়ালি শ্বসন অঙ্গ বলবো না, শ্বাস অঙ্গ। এই যে শ্বাস নেওয়ার ক্ষেত্রে আমরা নাক দিয়ে নিচ্ছি, সবাই তো নাক দিয়ে নেয় না, মাছ ফুলকা দিয়ে নেয়। তাহলে এইরকম শ্বাস অঙ্গ কাদের কোন প্রাণীর কিরকম পরীক্ষায় আসে, এটা কিন্তু এই ছকটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দেহের কোষ দিয়ে হয় অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, স্পঞ্জ, হাইড্রা। ত্বক, আমরা কি ত্বক দিয়ে শ্বাসকার্য চালাই না,
কিছু প্রাণী আছে যারা ত্বক দিয়ে শ্বাসকার্য চালায়, যেমন ব্যাঙা, কেঁচুয়া, ব্যাং, এগুলো কি করে? ত্বক দিয়ে শ্বাসকার্য চালায়। ট্রাকিয়া, কেবলমাত্র শ্বাস নালী আছে, ফুসফুস টুসফুস এরকম গল্প নেই, সেই শ্বাস নালী দিয়েই শ্বাস ঢুকে যায়, শ্বাস বেরিয়ে যায়। পতঙ্গ, যেমন আরশোলা, প্রজাপতি, মশা, মাছি, ফড়িং, পতঙ্গ শ্রেণী যারা আছে, যাদেরকে আমরা কীট নয় পতঙ্গ বলি, সেই পতঙ্গ, আরশোলা, প্রজাপতি, মশা, মাছি, ফড়িং, এরা কি করে? ট্রাকিয়া বা শ্বাসনালী, এটাই ইম্পর্টেন্ট, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। আর আছে বুকলাং, মাকড়সা আর বিছে। ফুসফুস শুধু মানুষ নয়, তিমি বলে একটা মাছ আছে, সমুদ্রে পাওয়া যায়, তোমরা দেখেছো কি? সেই তিমি মাছ ফুসফুস তার রয়েছে, তিমি মাছ ফুসফুস রয়েছে, তাই না? তো এই তিমি মাছ কি করে? মানুষ ছাড়াও একজন আছে যারা ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, তিমি। ফুলকা, এনি টাইপ অফ মাছ। এরপরেও কিছু মাছ আছে, শিঙ্গি, মাগুর, কই, এদের আবার একটা দুটা নয়, মানে একটা শ্বাসঙ্গ নয়, দুটো শ্বাসঙ্গ আছে। এদের আবার জলে থাকার জন্য একটা শ্বাসঙ্গ, আবার স্থলে যখন থাকবে, কিছু কিছু সময় যখন খুব বর্ষা হয়, কই মাছ স্থলভাগে চলে না, ছটছট করে চলে যায়। এই যে চলে যাচ্ছে, যতটা সময় স্থলে থাকছে, সেই স্থলে থাকার জন্য ভগবান তাদেরকে আলাদা করে আরো একটা শ্বাসঙ্গ দিয়েছে, যেটাকে আমরা বলবো অতিরিক্ত শ্বাসঙ্গ। প্রশ্ন পড়ে কিরকম জানো? প্রশ্ন পড়বে যে নিম্নোক্ত কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসঙ্গ রয়েছে? অপশানে দিয়ে দিল মানুষ, অপশানে দিয়ে দিল বাঘ, অপশানে দিয়ে দিল রুই মাছ, অপশানে দিয়ে দিল কই মাছ। উত্তর হবে কই মাছ। যদি প্রশ্ন এরকম থাকে নিম্নোক্ত কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসঙ্গ নাই, অপশানে থাকলো কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ আর তিমি মাছ। কি করবে উত্তর? কমেন্ট করে জানিও। তো আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। আমাদেরকে সিডির পরীক্ষায় যারা পাখির চোখ করে লেগেছো, তাদেরকে কিন্তু পেতেই হবে। আমি তোমাদের পাশে আছি, থাকবো। যা যা সমস্যা আমাকে বলবে, আমি সেগুলো দূর করার চেষ্টা করব। ওকে, তো সবাই যারা আজকে নতুন ভিডিওগুলো দেখছো, প্লিজ ভিডিওটা শেষ হয়ে গেলে চলে যাও না, ভিডিওটা শেষ হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে তোমার একটা ইমপ্রেশন দিও, কেমন লাগলো লাইক করো। যদি এই বিষয়ে বা এই টপিক রিলেটেড কোনো কিছু জানার থাকে বা তোমার যদি মতামত দেওয়ার থাকে ভিডিও সম্পর্কে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই ভিডিও দেখছো, কিন্তু অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, কিংবা লাইক কমেন্ট করছো না। একটু করো না, কি আছে অসুবিধে? ঠিক আছে, তোমাদের মতামতটাই জানাও, ভালো বলে লিখতে হবে না, মতামত জানাও কেমন লেগেছে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে। বাই বাই।